ইরানের পরমাণু সমৃদ্ধকরণের সত্যতা জানতে মরিয়া ট্রাম্প। হামলা কি তবে মিথ্যা অভিযোগে? ঝুঁকিতে পড়ছে কি শান্তি আলোচনা? শান্তি সমঝোতার পর দল ভারী করার ঝটিকা মিশনে তেহরান। পাকিস্তান সফরে ইরানের প্রেসিডেন্ট একা হওয়ার ভয়ে কেন ইসরায়েল? ব্রিটিশ প্রধানমন্ত্রী বাছাই পদ্ধতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। জরিপে এগিয়ে বার্নহাম, তাকে ঠেকাতে চান কেন লেবার সতীর্থরা? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ইরান পরমাণু বোমা বানানোর পথে এমন তথ্য যে কেবল হামলার অজুহাত ছিল তা বিভিন্ন বক্তব্যে ক্রমেই ফাঁস করে দিচ্ছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমঝোতা স্মারকের পথ পেয়ে শান্তি চুক্তির আলোচনা চলাকালে ইরানের পরমাণু সমৃদ্ধকরণের সত্যতা নিশ্চিত করতে প্রায় উঠে পড়ে লেগেছেন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা। ইরানও স্পষ্ট জানিয়ে দিয়েছে, আন্তর্জাতিক পরমাণু পরিদর্শকদের ইরানে ঢুকতে দেওয়া তো দূরের কথা, সমঝোতা স্মারকের বাইরে কোনো কারসাজি করলে কঠিন জবাব দেবে তেহরান। এভাবে পাল্টাপাল্টি হুমকি চলতে থাকায় সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে কি শান্তি আলোচনা? কি বলছেন বিশ্লেষকেরা? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। শান্তি আলোচনার অগ্রগতির মধ্যেই আবারও ইরানের পরমাণু কর্মসূচির বিষয়টিকে সামনে এনে বিতর্কে জড়িয়েছে যুক্তরাষ্ট্র। তেহরান যাতে কখনো পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে সেটি নিশ্চয়তা আদায়ে প্রায় উঠে পড়ে লেগেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পরমাণু সমৃদ্ধকরণের সত্যতা নিশ্চিত করতে আন্তর্জাতিক পরিদর্শক পাঠানোর কথা ভাবছেন তিনি। ইরান এ বিষয়ে আপত্তি করবে না বলেই আশা তার। এমনকি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সও দাবি করেছেন, আন্তর্জাতিক পরমাণু পরিদর্শকদের ঢুকতে দিতে রাজি হয়েছে ইরান। ইরানিরা তাদের দেশে আন্তর্জাতিক পরিদর্শকদের আমন্ত্রণ জানাতে রাজি হয়েছে। আমেরিকার জনগণের জন্য একটি বড় মাইলফলক এবং ইরানে পারমাণবিক নিরস্ত্রীকরণ বা পারমাণবিক অস্ত্র কর্মসূচি স্থায়ীভাবে বন্ধ করার প্রথম পদক্ষেপ। ঠিক এটাই আমরা করতে চেয়েছিলাম। অবশ্য ভেন্সের এ দাবি তেহরান সরাসরি প্রত্যাখ্যান করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, এ বিষয়ে প্রতিশ্রুতি দেয়নি ইরান। তেহরানের পরমাণু স্থাপনায় জাতিসংঘের পরিদর্শক ঢুকতে দিতে অনুমতি নিয়ে কোনো আলোচনা হয়নি। এছাড়া এ বিষয়টি ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের অধীনে থাকায় অন্য কেউ সিদ্ধান্ত নিতে পারে না বলেও জানান ইসমাইল বাঘেই। পরমাণু নিয়ে যুক্তরাষ্ট্রের দাবির দাঁতভাঙা জবাব দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সাফ জানিয়ে দিয়েছেন, গত সপ্তাহে সই হওয়া সমঝোতা স্মারকের প্রতিশ্রুতি অনুযায়ী আলোচনা এগোবে। যুক্তরাষ্ট্রের মনগড়া বা অনানুষ্ঠানিক কোনো বিবৃতির ওপর ভর করে নয়। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হুঁশিয়ারি করে ইরানের প্রেসিডেন্ট বলেছিলেন, শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু সমৃদ্ধকরণের বিষয়ে এক চুলও ছাড় দেবে না তেহরান। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন করে শুরু হওয়া এই বিতর্ক এমন সময় শুরু হলো যখন সুইজারল্যান্ডে আলোচনার পর দুই পক্ষ সমঝোতা স্মারক অনুযায়ী বেশ কিছু ইতিবাচক কার্যকর পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার আর $12 বিলিয়ন ইরানকে ফেরত দেওয়ার বিষয়টি শান্তি চুক্তির সম্ভাবনা এগিয়ে নেওয়ার সবচেয়ে ইতিবাচক দিক হিসেবে গণ্য করা হচ্ছে। বিশ্লেষকদের আশঙ্কা, পরমাণু সমৃদ্ধকরণ নিয়ে দুই পক্ষের হুমকি আর বাকযুদ্ধ এড়িয়ে সুদূরপ্রসারী আলোচনাই এ চুক্তির ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। $1200 কোটি জব্দকৃত সম্পদ ফিরে পেতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সমঝোতাই শুধু নয়, আগামী 60 দিনের জন্য তেহরানের তেল রপ্তানির নিষেধাজ্ঞাও প্রত্যাহার হয়েছে। সুইজারল্যান্ডে শান্তি আলোচনার প্রথম বৈঠকেই বাজিমাত করার মতো রীতিমতো কূটনৈতিক দৌড়ঝাঁপে নেমে পড়েছে তেহরান। দীর্ঘ বিরতির পর প্রথম বিদেশ সফরে পাকিস্তানে গেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আর হরমুজ প্রণালীতে নয়া বন্দোবস্ত নিয়ে ওমানের সঙ্গে আলোচনা করেছেন ইরানের প্রতিনিধিরা। যুক্তরাষ্ট্রের কৌশলী চাপ মোকাবিলায় এবার কি দল ভারী করার মিশন শুরু করেছে খামেনির দেশ? সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। 2 কিস্তিতে $1200 কোটি সম্পদ ফিরিয়ে দিতে ইরানের সাথে সম্মতিপত্র সই করেছে যুক্তরাষ্ট্র। তেহরানের একটি সূত্র বলছে, এটি সুইজারল্যান্ড বৈঠকেই সই হয়েছে। 60 দিনব্যাপী যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনার শুরুতেই তেহরানের তেল রপ্তানি থেকে উঠেছে মার্কিন নিষেধাজ্ঞা। ইরানের বন্দরগুলো থেকে তুলে নেওয়া হয়েছে মার্কিন নৌ অবরোধ। আপাতত নৌ বন্দরগুলোর ওপর নতুন কোনো নিষেধাজ্ঞার কোনো পরিকল্পনাও নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সব মিলিয়ে এখন পর্যন্ত সুইজারল্যান্ড বৈঠক থেকে প্রাপ্তির বিচারে যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানের পাল্লাই ভারী। শুধু তাই নয়,
বহু প্রত্যাশিত ওই বৈঠক শেষে বিজয়ীর বেশে ওমানে যান ইরানের প্রতিনিধি দল। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের নতুন বন্দোবস্ত নিয়ে ওমান সরকারের সাথে বৈঠক করেন তারা। ওমানও বরাবরের মতোই আন্তর্জাতিক নিয়ম মেনে ইরানের প্রতি সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করেছে। একদিকে ওমান ইরানের সম্পর্ক যখন আরো মজবুত হওয়ার আলোচনা হচ্ছে, ঠিক তখনই শান্তি আলোচনা এগিয়ে নিতে পাকিস্তান সফরে গেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গত 28 ফেব্রুয়ারি থেকে যুদ্ধ শুরুর পর এটিই তার প্রথম বিদেশ সফর। যুক্তরাষ্ট্রের সাথে শান্তি সংলাপের প্রধান মধ্যস্থতাকারী পাকিস্তানে এই সফরে তেহরান ইসলামাবাদ সহযোগিতা জোরদারের কথা বলা হলেও স্থায়ী শান্তি চুক্তিতে তেহরানের স্বার্থ রক্ষাই সর্বোচ্চ গুরুত্ব পাবে বলে ধারণা বিশ্লেষকদের। আর কৌশলী কূটনীতিতে প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে সঙ্গ দিতে ওমানে জরুরি বৈঠক শেষে পাকিস্তান গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এর আগে সোমবার ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিক্স সদস্য দেশগুলোর নিরাপত্তা সংস্থা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের ফাঁকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠক করেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের উপমহাসচিব কাদির নেজামি। বিদেশি আগ্রাসনের মুখে ইরানের দৃঢ়তা ও সহনশীলতার প্রশংসা করে তেহরানের সাথে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বাড়ানোর আশ্বাস দেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, গত প্রায় 4 মাস বিশ্বের অন্যতম পরাশক্তি যুক্তরাষ্ট্র ও তার পরম মিত্র ইসরায়েলকে একাই মোকাবিলা করা ইরানের দল ভারী হতে শুরু করেছে। যুদ্ধের শুরুতে সৌদি আরব আমেরিকার কৌশলী মিত্রের ভূমিকায় থাকলেও এখন ইরানের তোপের মুখে মধ্যস্থতাকারীর কাজ করছে। ইরান অভিযান প্রশ্নে চীন সফরে গিয়েও সমর্থন আদায়ে ব্যর্থ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এমনকি ইরানকে শায়েস্তা করতে নামা দুই পরম মিত্র ইসরায়েল যুক্তরাষ্ট্রের সম্পর্কেও দেখা দিয়েছে দৃশ্যমান ফাটল। তেল আবিবের জন্য এসব হতাশার কথাই উঠে এসেছে ইসরায়েলের গণমাধ্যম দৈনিক হারেৎজের প্রতিবেদনে, যেখানে বলা হয়েছে যুক্তরাষ্ট্র ইরান চুক্তিতে ইসরায়েলের দাবিগুলোকে আমলে নেননি ট্রাম্প, যা একেবারে একা করে দিচ্ছে ইসরায়েলকে। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। কাতারের রাস লাফানের এলএনজি প্ল্যান্টে বিস্ফোরণে নিহত 13 জন আর আহত 66 জনের পরিচয় পাওয়া গেছে। আহতদের মধ্যে বাংলাদেশিও রয়েছেন। কাতারের জ্বালানি মন্ত্রী সাদ আল কাবি বলেছেন, রাস লাফান এলএনজি কমপ্লেক্সের বারজান প্ল্যান্টে প্রযুক্তিগত ত্রুটির কারণে এই বিস্ফোরণ হয়েছিল। তিনি জানিয়েছেন, এই দুর্ঘটনায় আহতদের অবস্থা স্থিতিশীল, তাদের চিকিৎসা চলছে। আহতদের মধ্যে স্থানীয়রা ছাড়াও বাংলাদেশ, ভারত, পাকিস্তান, কেনিয়া, ঘানা, তানজানিয়া, নাইজেরিয়া এবং নেপালের নাগরিক রয়েছেন। দোহায় ভারতের দূতাবাস নিশ্চিত করেছে নিহতের 12 জনই ভারতের নাগরিক। এই ঘটনায় দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। জরুরি রক্ষণাবেক্ষণের কারণে গত বছরের ডিসেম্বর থেকে এই এলএনজি প্ল্যান্টটি সম্পূর্ণ বন্ধ ছিল। চালু করার 2 দিনের মাথায় গত রবিবার রাতে সেখানে ভয়াবহ বিস্ফোরণ হয়। এই বছরের 28 ফেব্রুয়ারি ইরানের বিভিন্ন অবস্থানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়লে মার্চে রাস লাফানে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছিল। 10 বছরের ব্যবধানে 6 জন প্রধানমন্ত্রীর বিদায়, তাও আবার যুক্তরাজ্যে, যে দেশকে একসময় বলা হতো স্থিতিশীল গণতন্ত্রের প্রতীক। সর্বশেষ কিয়ার স্টারমারের পদত্যাগ সেই অস্থিরতাকেও আরও প্রকট করে তুলেছে। বিশেষ করে গণভোটে ভর করে ব্রেক্সিট পরবর্তী 1 দশকে দেশটির রাজনীতিতে চলছে উথাল পাথাল এক দশা। এই অস্থিরতার কারণ কি? এর সঙ্গে ব্রেক্সিটের কোনো সংযোগ কি আছে? হিজল জোবাইরের ডেস্ক রিপোর্ট। 1 দশক ধরে নজিরবিহীন অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে যুক্তরাজ্যের রাজনীতি। 2016 সালের ব্রেক্সিট গণভোটের পর থেকে দেশটি একের পর এক নেতৃত্ব পরিবর্তনের সাক্ষী হয়েছে। স্থিতিশীল গণতান্ত্রিক শাসনের উদাহরণ হিসেবে পরিচিত যুক্তরাজ্যে মাত্র 1 দশকে 6 জন প্রধানমন্ত্রীর বিদায় রাজনৈতিক বিশ্লেষকদের বিস্মিত করেছে। সর্বশেষ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ এই অস্থির অধ্যায়ে নতুন মাত্রা যুক্ত করেছে। এই ধারাবাহিকতার সূচনা হয় 2016 সালে তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের পদত্যাগের মধ্য দিয়ে। 2010 সাল থেকে ক্ষমতায় থাকা ক্যামেরন ব্রেক্সিট গণভোটে ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে প্রচারণা চালিয়েছিলেন। কিন্তু 2016 সালের 23 জুন অনুষ্ঠিত গণভোটে ব্রিটিশ জনগণ ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পক্ষে রায় দিলে তিনি রাজনৈতিক দায় স্বীকার করে পদত্যাগের ঘোষণা দেন। তার মতে, নতুন বাস্তবতায় দেশকে এগিয়ে নিতে নতুন নেতৃত্ব প্রয়োজন ছিল।
ক্যামেরনের উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেন থেরেজা মে। ব্রেক্সিট বাস্তবায়নের দায়িত্ব তার কাঁধে এলেও এ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে করা তার চুক্তি তিনবার ব্রিটিশ পার্লামেন্টে প্রত্যাখ্যাত হয়। দলীয় বিদ্রোহ, রাজনৈতিক অচলাবস্থা এবং ক্রমবর্ধমান চাপের মুখে 2019 সালে তাকে পদত্যাগ করতে হয়। এরপর প্রধানমন্ত্রী হন বরিস জনসন। গেট ব্রেক্সিট ডান স্লোগানে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন এবং ব্রেক্সিট প্রক্রিয়া সম্পন্ন করেন। তবে করোনা মহামারীর সময় ডাউনিং স্ট্রিটে লকডাউন ভঙ্গ করে পার্টি আয়োজনের অভিযোগ তার সরকারের জন্য বড় সংকট হয়ে দাঁড়ায়। একের পর এক মন্ত্রী ও সহযোগীর পদত্যাগ এবং নিজ দলের আস্থা হারানোর ফলে 2022 সালে তাকেও বিদায় নিতে হয়। জনসনের পর ক্ষমতায় আসেন লিজ ট্রাস। দায়িত্ব গ্রহণের পর কর কমানো ও ঋণ নির্ভর অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে তার ঘোষিত মিনি বাজেট আর্থিক বাজারে ব্যাপক অস্থিরতা সৃষ্টি করে। পাউন্ডের মূল্য রেকর্ড হারে কমে যায় এবং বিনিয়োগকারীদের আস্থা নষ্ট হয়। শেষ পর্যন্ত মাত্র 49 দিনের মাথায় তিনি পদত্যাগ করেন। ট্রাসের বিদায়ের পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। তিনি অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করলেও মূল্যস্ফীতি, অভিবাসন সংকট, স্বাস্থ্যসেবা খাতের চাপ এবং জন অসন্তোষ কাটিয়ে উঠতে পারেননি। 2024 সালের সাধারণ নির্বাচনে কনজারভেটিভ পার্টির ঐতিহাসিক পরাজয়ের পর তিনি দায়িত্ব ছাড়েন। একই নির্বাচনে বড় জয় পেয়ে ক্ষমতায় আসেন লেবার নেতা কিয়ার স্টারমার। কিন্তু স্থানীয় নির্বাচনে হতাশাজনক ফল, জীবনযাত্রার ব্যয় সংকট, সরকারের জনপ্রিয়তা হ্রাস এবং দলীয় অসন্তোষের কারণে তার অবস্থান দুর্বল হয়ে পড়ে। এসবের জেরে শেষ পর্যন্ত তিনিও পদত্যাগের ঘোষণা দিলেন। বিশ্লেষকদের মতে ব্রেক্সিট পরবর্তী রাজনৈতিক বিভাজন, দলীয় কোন্দল, অর্থনৈতিক সংকট এবং ভোটারদের দ্রুত পরিবর্তিত প্রত্যাশাই যুক্তরাজ্যে ঘন ঘন নেতৃত্ব পরিবর্তনের প্রধান কারণ। 2016 থেকে 2026 মাত্র এক দশকে 6 প্রধানমন্ত্রী পরিবর্তনের এই ঘটনা ব্রিটিশ রাজনীতির এক অস্থির অধ্যায়ের প্রতীক হয়ে উঠেছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন। ব্রিটিশ প্রধানমন্ত্রী লেবার পার্টির প্রধান কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণার পর আলোচনায় ঘুরে ফিরে আসছে অ্যান্ডি বার্নহ্যামের নাম। স্টারমারের পদত্যাগের ঘটনাবহুল দিনেই মেকারফিল্ডের এমপি হিসেবে শপথ নিয়েছেন প্রায় এক দশক গ্রেটার ম্যানচেস্টারের মেয়রের দায়িত্বে থাকা বার্নহ্যাম। জনমত জরিপ তাকে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে এগিয়ে রাখলেও এই অগ্রযাত্রা থামাতে দলের ভেতরেই শুরু হয়েছে রাজনীতির মারপ্যাচ। কোন সব কারণে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন বার্নহ্যাম? মীর ফজলে রাব্বির আরেকটি ডেস্ক রিপোর্ট। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণার মধ্য দিয়ে দেশটি গত এক দশকে সপ্তম প্রধানমন্ত্রী পাওয়ার পথে এগোচ্ছে। ব্রেক্সিট পরবর্তী সময়ে রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক চাপের সঙ্গে লড়াই করতে গিয়ে একের পর এক নেতৃত্ব পরিবর্তনের সাক্ষী হচ্ছে ব্রিটেন। 22 জুন কিয়ার স্টারমারের পদত্যাগের মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে মেকারফিল্ড আসনের এমপি হিসেবে শপথ নিয়েছেন অ্যান্ডি বার্নহাম। মাত্র কয়েকদিন আগে উত্তর পশ্চিম ইংল্যান্ডের মেকারফিল্ড আসনে একটি গুরুত্বপূর্ণ উপনির্বাচনে জয়লাভ করেন তিনি। গ্রেটার ম্যানচেস্টারের সাবেক এই ক্যারিসমেটিক মেয়র মূলত স্টারমারের স্থলাভিষিক্ত হওয়ার লক্ষ্য নিয়েই আগাচ্ছেন। সিএনএনের এক প্রতিবেদন থেকে জানা যায় বার্নহাম যাতে বর্তমান এমপি হিসেবে দলীয় নেতৃত্বের দৌড়ে অংশ নিতে পারেন সেই উদ্দেশ্যেই এই বিশেষ উপনির্বাচনের আয়োজন করা হয়েছিল। স্টারমারের বিদায়ের পরপরই তিনি দেশের সর্বোচ্চ পদের জন্য লড়াই করার আনুষ্ঠানিক ঘোষণা দেন। বার্নহামের প্রধান প্রতিদ্বন্দ্বী ভাবা হচ্ছিল সাবেক স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিংকে, কিন্তু স্ট্রিটিং নিজেই বার্নহামকে সমর্থন দিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন। ফলে ধারণা করা হচ্ছে কোনো বড় ধরনের ভোট যুদ্ধ ছাড়াই বার্নহাম লেবার পার্টির নেতা নির্বাচিত হতে যাচ্ছেন, আর যুক্তরাজ্যে সাধারণত ক্ষমতাসীন দলের নেতাই প্রধানমন্ত্রী হন। তবে ক্ষমতায় বসার আগেই বার্নহামের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। বিরোধী দলের রাজনীতিকদের অনেকে মনে করছেন দেশ যখন বড় বড় সিদ্ধান্তের অপেক্ষায়, তখন বার্নহাম দেশের কথা না ভেবে নিজের দলীয় রাজনীতি ও ব্যক্তিগত এজেন্ডা নিয়ে ব্যস্ত। আসলে আমাদের প্রশ্ন করা দরকার, আমরা কিসের জন্য অপেক্ষা করছি? এখন অত্যন্ত জরুরি ও গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। আমাদের নিশ্চিত করতে হবে যেন জাতীয় নিরাপত্তাই 1 নম্বর এজেন্ডা হয়। অর্থাৎ অ্যান্ডি বার্নহামকে স্পষ্ট করে বলতে হবে যে আমাদের প্রতিরক্ষা খাতের খরচের টাকা কোথা থেকে আসবে। নির্বাচনে জেতা আর দেশ চালানোর সুনির্দিষ্ট রূপরেখা তৈরি করা এক জিনিস নয়। ব্রিটেনের জ্বালানি খাত, জীবনযাত্রার খরচ কমানো, জনগণদের ভাতার উপর নির্ভরশীল না রেখে কাজে
কাজে ফেরানো এই বিষয়গুলো নিয়ে বার্নহামের কথা বলা উচিত। তিনি এসব বিষয়ে কি করবেন কিছুই বলছেন না। সবার নজর এখন কেবল লেবার পার্টির দিকেই, দেশের দিকে নয়। 56 বছর বয়সী বার্নহাম 2007 থেকে 2010 সাল পর্যন্ত তৎকালীন লেবার প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের সরকারে একাধিক মন্ত্রণালয় সামলেছেন। পরে দুইবার লেবার পার্টির নেতৃত্বের জন্য প্রতিদ্বন্দ্বিতা করলেও বিজয়ী হতে পারেননি। এরপর তিনি গ্রেটার ম্যানচেস্টারের মেয়র পদে নির্বাচন করেন। মেয়র থাকাকালে 2020 সালে বার্নহাম তৎকালীন ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছিলেন। কোভিড পরিস্থিতিতে প্রধানমন্ত্রী বরিস জনসন পর্যাপ্ত ক্ষতিপূরণ ছাড়াই ম্যানচেস্টারে কঠোর বিধিনিষেধ আরোপ করতে গেলে বার্নহাম সেটির প্রতিবাদ করেন। এমন অবস্থানের কারণে ইংল্যান্ডের উত্তরাঞ্চলে বার্নহাম ব্যাপক সমর্থন অর্জন করেন। পাশাপাশি তিনি কিং অব দ্য নর্থ বা উত্তরের রাজা উপাধি পান। একই সঙ্গে জাতীয় রাজনীতিতেও তার অবস্থান শক্তিশালী হয়। যদি সবকিছু সমীকরণ অনুযায়ী চলে তবে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই অ্যান্ডি বার্নহাম আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ডাউনিং স্ট্রিটে প্রবেশ করবেন। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। এদিকে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এবার নাম লেখাতে যাচ্ছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রধান সচিব ড্যারেন জোন্স এবং সাবেক সশস্ত্র বাহিনী মন্ত্রী আল কার্নস। আগামী 9 থেকে 16 জুলাই পর্যন্ত মনোনয়ন জমা দিতে পারবেন প্রধানমন্ত্রী পদে লড়তে ইচ্ছুক প্রার্থীরা। নির্ধারিত সময়ের মধ্যে একটিও মনোনয়ন জমা না পড়লে আগামী 17 জুলাই যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন মেকারফিল্ডের নতুন এমপি অ্যান্ডি বার্নহ্যাম। তবে বার্নহ্যামকে চাপে ফেলতে একজোট হচ্ছেন বর্তমান মন্ত্রিপরিষদের সদস্যরা। এদিকে পদত্যাগের ঘোষণা দেওয়ার পর নিজের মন্ত্রিপরিষদের সঙ্গে বৈঠক করেছেন বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। আর সেখানেই সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে নাম উঠে এসেছে স্টারমার ঘনিষ্ঠ ড্যারেন জোন্স ও আল কার্নসের। জরুরি বৈঠক থেকে বের হয়ে প্রধানমন্ত্রীর পদে নির্বাচন করার বিষয়টি নিশ্চিত করেননি দুই নেতার কেউই। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।